সহকারী প্রধান শিক্ষকরা আজকে মান মর্যাদা নিয়ে প্রতিষ্ঠানে কাজ করতে পারছে না। আজকে যদি বলি সরকারি স্কুলের প্রতিষ্ঠান প্রধানরা, বেসরকারি স্কুলের প্রতিষ্ঠান প্রধানরা, আমরা একই গ্রেডে একই স্কুলে বেতন পেতাম। একদিন দেখলাম একটি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে তারা ষষ্ঠ গ্রেডে চলে গেছে, আমরা সপ্তম গ্রেডে অবস্থান করছি। একটি বিরাট বৈষম্য। আর স্কুলের বৈষম্য, আমার উৎসবের বৈষম্য, আমার বাড়ি ভাড়ার বৈষম্য, আমার চিকিৎসা ভাতার বৈষম্য, আমার সকল ক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্যর জাতাকলে আজকে আমরা পিষ্ট হয়ে গেছি বেসরকারি শিক্ষক সমাজ। অথবা এই বেসরকারি শিক্ষক সমাজ আজকে রাষ্ট্রের ৯৬% শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। এই আপনার সামনে যে শিক্ষক আছে তারাই কিন্তু আপনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ৯৬% কাজ সম্পন্ন করে। তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেন ৯৬% শিক্ষা কার্যক্রম যারা পরিচালনা করে আজকে তাদের অবস্থার দিকে তাকান। আজকে সরকারি স্কুলে যখন একজন শিক্ষক প্রবেশ করে তখন ১৬,০০০ টাকা ভিতরে প্রবেশ করে। আমার যখন এনটিআরসির মধ্য দিয়ে উৎসর্গোচ্চ ডিগ্রি অর্জন করে একজন শিক্ষক যখন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে সে মাত্র ১২,৫০০ টাকা বেতন, তার থেকে আবার 10% কর্তন করা হয়। আমরা এই বৈষম্যের শিকারের মধ্যে দিয়ে আছি, যার কারণে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মূল মন্ত্রই বলেছিলেন, স্বাধীনতার মূল মন্ত্রই ছিল আমাকে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। ২৪টি বছর সংগ্রাম করেছে পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে। আর আমরা সেই স্বাধীন বাংলাদেশে সরকারি এবং বেসরকারি বৈষম্যের জাতাকলে পিষ্ট হয়ে যাচ্ছি। শুধু এই কথাগুলোই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলার ইচ্ছা আছে, বলার ইচ্ছা স্বাদ আছে। নিশ্চয়ই স্বাদ এবং সাহিত্যের সমন্বয় ঘটবে। আমরা একদিন মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পারবো, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকল কথা জানেন, শুধু আপনাদের এতটুকু বলি, অভাব এবং অভিযোগ আকাশচুম্বী, বৈষম্য পাহাড় সম বৈষম্য নিয়ে আমরা কাজ করছি। আপনারা এখানে যতগুলো কথা বলেছেন প্রত্যেকটি কথা আমরা সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন ২০ মার্চ যে মহাসমাবেশটি করা হয়েছিল সেই মহাসমাবেশ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল আগামী বাজেটে যদি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া হয় বা সুনির্দিষ্ট ঘোষণা না থাকে তাহলে কিন্তু আগামী দিনে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে। বন্ধুগণ, জাতীয় বাজেট ঘোষণার পরে আমরা দেখলাম পরবর্তী ৩টি বাজেটে পর যে শিক্ষা খাতে বরাদ্দ কমেছে তার সর্বনিম্ন বরাদ্দ হচ্ছে এবারের বাজেটে, যার কারণে আমরা আশাহত হয়েছি। ৬ জুন আবার সংবাদ সম্মেলন করে ওই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম ২৬শে জুন এই বাজেট পাস করা হবে। যদি এই বাজেট পাশের পূর্বে আমাদের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের রূপরেখা ঘোষণা করা না হয় তাহলে কিন্তু আগামী ১১ই জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে ৫.৫ লক্ষ শিক্ষক কর্মচারীর অবস্থানের মধ্য দিয়ে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ছাড়া রাজপথ থেকে আমরা উঠবো না। এটি আমাদের ঘোষণা ছিল। আমরা কি হঠাৎ করে রাজপথে গেছিলাম? আমরা কি হঠাৎ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে বসেছিলাম? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা যখন দেখি ৭ম দিন পর্যন্ত যখন প্রেস ক্লাবের সামনে বসে আছি সরকারের একটি পর্যায় থেকেও একটি উকি দিয়েও দেখেন নাই। দেখেছেন ওরা লাইভ দেখেছেন কিন্তু এসে দেখেন নাই, অথবা অনেকে লাইভও দেখেন নাই, চোখে কালো চশমা পড়েছিলেন, ভেবেছিলেন কয়েকদিন পর হয়তো এই টিচাররা এখান থেকে চলে যাবে। যখন দেখলেন ৭ দিনও টিচাররা যাচ্ছে না তখন হঠাৎ করে সেই ১৭ তারিখে অতর্কিত ভাবে আমাদের শিক্ষকদের কর্মচারীদের উপর আক্রমণ করা হলো। আক্রমণের পরে যখন রক্তাক্ত হলো আমার অনেক বোনরা দেখছেন লাঞ্ছিত হয়েছে। এরপরে যখন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এক চুলো তার অবস্থান থেকে সরে যায় নাই তখন বুঝতে পেরেছে এইভাবে জুলুম এবং নির্যাতন করে এই শিক্ষক সমাজকে রাজপথ থেকে ঘরে ফেরানো যাবে না। তখন একটি মেসেজ আসলো যে মাননীয় ডিজি মহোদয় আপনাদের সাথে আজকে বিকেল ৪টায় বসবে, আপনারা ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি মাননীয় ডিজি মহোদয়ের সাথে আলোচনা করবেন। আমরা ৪টার মধ্যেই চলে গেলাম। আপনারা দেখেছেন ডিজি মহোদয়ের সাথে এক এক করে
দাবিগুলো কিন্তু আপনার সব জানা। উনি বললেন কিভাবে জানা? এবং আপনি যখন এখানে দায়িত্ব নিয়েছিলেন, তারপরে আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর পক্ষ থেকে আপনার কাছে এসে 1.5 ঘন্টা মিটিং করে আপনার 45 মিনিটের বক্তব্য শুনেছি। আমরা লিখিতভাবে আপনার কাছে দাবি দাওয়াগুলো পেশ করেছিলাম। আপনি আমাদেরকে কথা দিয়েছিলেন সরকারের যে পর্যায়ে হোক, আমি যখন সুযোগ পাবো আপনাদের এই দাবি কথাগুলো আমি তুলে ধরবো। আজকে আমরা সেই দাবি নিয়ে রাজপথে এসেছি। উনি বললেন তারপরেও একটু বলেন, আমরা লিখে নেই। এক এক করে যখন এই সমস্যাগুলোর কথা বললাম, উনি লিখে নিলেন। সর্বশেষ যে উক্তিটি মাননীয় ডিজি মহোদয় করেছিলেন, আপনাদের সকল দাবি অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক। আজকেই রাতে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এই দাবি নিয়ে আমরা আলোচনা করব এবং আগামী অথবা আগামী পরশুদিন আপনাদের সাথে মাননীয় মন্ত্রী মহোদয় বসবেন এবং আলোচনার মধ্যে দিয়ে একটি সমাধান হয়ে যাবে। আমরা আশায় বুক বেঁধে ফিরে আসলাম। রাত 11টার সময় মাননীয় পরিচালক সাইদুল কবির চৌধুরী স্যার আমাকে ফোন করে জানালেন, সেক্রেটারি মহাশয় আপনাদের দাবিগুলো নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে ওনার বাসায় বসে আলাপ হয়েছে। মাননীয় মন্ত্রী এই দাবিগুলোর ব্যাপারে, সব দাবির ব্যাপারে অত্যন্ত পজিটিভ। একথা শোনার পরে আরো আশ্বস্ত হলাম, বোধহয় রাজপথে আর বেশিক্ষণ থাকতে আমাদের হবে না। পরের দিন যখন ডাক আসলো না, অপেক্ষায় থাকলাম। তারপরের দিন যখন 19 তারিখে 1টার সময় ডাকা হলো, আপনারা সভাপতি এবং সেক্রেটারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আসবেন, মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের সাথে আলোচনা করবে। বন্ধুগণ, আমরা 3:15টার মধ্যে প্রবেশ করলাম, যাই দেখি লোকে লোকে সয়লাভ হয়ে গেছে। সংগঠনের যদি সভাপতি এবং সেক্রেটারিদের ডাকা হয়, তাহলে এই 100 চেয়ারের মতো চেয়ার এই হলরুমে কারা পরিপূর্ণ করলো, তাদেরকে চিনিও না। যখন পরিচয় পর্ব শুরু হলো, তখন দেখলাম একটি নাম, সর্বোচ্চ সাইনবোর্ড, সর্বোচ্চ সংগঠন, যারা এতদিন বাংলার শিক্ষক সমাজের সেন্টিমেন্টকে পুঁজি করে, শিক্ষকদের সেন্টিমেন্টকে পুঁজি করে এতদিনকে সরকারকে বা সরকারের বিভিন্ন পর্যায়ে ভুল বুঝিয়েছে। কোন তাদের মহানগর দক্ষিণের সভাপতি, মহানগর উত্তরের সেক্রেটারি, কোন জায়গা আছে অবক জেলার সভাপতি, এমনি ভাবে অনেক শিক্ষক ওখানে উপস্থিত হয়েছে। মাননীয় মন্ত্রী বক্তব্য শুরুর পরেই কারোর সাথে কোনো আলাপ না করে প্রথমে আমার দিকে তাকিয়ে বললেন, কাউসার সাহেব আপনি বলেন আপনাদের দাবি কি? আমি বললাম, আপা আমি যদি বলি দাবির কথা মাননীয় ডিজি মহোদয় লিখিতভাবে নিয়েছেন এবং আপনার সাথে সকল দাবি নিয়ে আলাপ করেছেন। আমরা যতটুকু শুনেছি আপনি সকল দাবির ব্যাপারে অত্যন্ত পজিটিভ, যেহেতু আপনি দাবিগুলো জানেন। কারণ তারপরে বলেন, আমি বললাম আমাদের যদি এক কথায় বলি, আমরা চাই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, কারণ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। অতএব আর কোনো দাবি নাই, দাবি হলো মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। উনি বললেন ওকে, আপনার কথা বুঝেছি। এরপরে উনি একটি লিখিত বক্তব্য অনেকগুলো কম্পোজ করা পেজ থেকে উনি একের পর এক দীর্ঘ 45 মিনিট পাঠ করে আমাদের শোনালেন। সেগুলো কি? এই সরকারের দীর্ঘ ধারাবাহিক আমলে সরকারের 15 বছরে কিভাবে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে এবং অন্যান্য সেক্টরে কিভাবে উন্নয়ন হয়েছে, উন্নয়নের একটি ফ্রেস্তি প্রায় 45 মিনিট বক্তব্য দেওয়ার পরে পাঠ করে শোনানোর পরে বললেন, এগুলা ঠিক আছে না? মাননীয় মন্ত্রী বলার সাথে সাথে শিক্ষক নেতৃবৃন্দ বললেন, আপা এগুলো তো ঠিক আছে, কিন্তু আরো অনেক উন্নয়ন আছে যেগুলো আপনার তালিকায় আসে নাই। এর মধ্যে দিয়ে কিছু শিক্ষক নেতৃবৃন্দ দু একটা কথা বলে ফেললেন, এই ক্ষেত্রে উন্নয়ন আছে যেগুলো আপনার তালিকায় লিপিবদ্ধ হয় নাই। মাননীয় মন্ত্রী বললেন, আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে এই তালিকাটি করেছি, হ্যাঁ আরো উন্নয়ন আছে। আমরা আশান্বিত হলাম যে নিশ্চয়ই আমরা তো সহভাগী ভাব। উনি বললেন, আমরা আজকে সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। আমি এবং উপমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরে মাননীয় প্রধানমন্ত্রী 2টি কমিটি করার কথা বলেছে, জাতীয়করণ সংক্রান্ত 2টি কমিটি। আমরা আশায় আরো বুক বাঁধলাম, নিশ্চয়ই আমাদের অভিভাবক 18 কোটি বাঙালি রাস্তা আকাঙ্ক্ষার ঠিকানা 5.5 লক্ষ বেসরকারি শিক্ষক কর্মচারীর অভিভাবক হিসেবে আজকের এই আন্দোলনের ফসল নবম দিনে মাননীয় প্রধানমন্ত্রী 2টি কমিটি করার কথা বলেছে। নিশ্চয়ই বরফ গলা শুরু হয়েছে। আমরা সাথে সাথে দাবি করলাম, আপা ওই কমিটিতে আমাদের শিক্ষক নেতৃবৃন্দদের অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, আমাদের এটি দাবি। উনি বললেন যে না, এখানে আপনাদের অন্তর্ভুক্ত করা হবে না। আমি দাবি করলাম যে আপা আমাদের ওখানে অন্তর্ভুক্ত করবেন, এটা আমাদের দাবি। এরপরে বললাম
কোনো কথা বলার আগে উনি বললেন গ্রীষ্মের ছুটি বাতিল করা হবে। ওখানে যারা বসা ছিলেন শিক্ষক নেতৃবৃন্দ সবাই সমস্যায় বললেন, আপা আমরা তো একটু আগে প্রত্যেকটি বিদ্যালয়ে নোটিশ দিয়ে এসেছি যে আগামী দিন থেকে গ্রীষ্মের ছুটি এত তারিখ পর্যন্ত অর্থাৎ 2 আগস্ট পর্যন্ত বিদ্যালয় ছুটি হয়ে গেছে। বললেন না, গ্রীষ্মের ছুটি দেওয়া যাবে না, অনেক সমস্যা আছে, নির্বাচন আছে সামনে, অতএব গ্রীষ্মের ছুটি বাতিল করা হলো। এখন আমি প্রেস কনফারেন্স করব এবং প্রজ্ঞাপনের মধ্য দিয়ে ওই ছুটি বাতিল করা হলো। আমরা বুঝতে পারলাম এই ছুটি বাতিল করার কারণ কি। আমরা বললাম গত 18 সালে এই 30 ডিসেম্বর নির্বাচন হয়েছিল, তখন তো গ্রীষ্মের ছুটি শীতকালে যায় নাই, কেন আজকে গ্রীষ্মের ছুটি শীতকালে যাবে? এবছর একটি দিনও অনাকাঙ্ক্ষিত ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে নাই, তাহলে কেন গ্রীষ্মের ছুটি শীতকালে যাবে? কোন প্রশ্নের উত্তর পেলাম না। কিন্তু যেটি বুঝতে পারলাম, আমাদের আন্দোলনকে বানচাল করার জন্য এটি একটি ষড়যন্ত্র এবং একটি অপকৌশল ছিল মাত্র। আমরা যখন বেরিয়ে আসলাম তখন সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন কি হলো, আমি এক কথায় বললাম আলোচনা ফলপ্রসূ হয় নাই, আমরা সন্তুষ্ট নয়, আমরা সন্তোষজনক কোনো আলোচনা হয় নাই বিদায় আজকে আমরা সমিতি অফিসে বসবো, বসার পরে আপনাদেরকে বাকি কর্মসূচি জানাবো। আমরা কেন্দ্রীয় ভাবে সমিতি অফিসে বসলাম, বসার পরে সবাই একমত হলাম যে কোনো অবস্থাতেই আমরা শিক্ষা প্রতিষ্ঠান যে তালাবদ্ধ করা হয়েছে এই তালা খোলা হবে না যতক্ষণ পর্যন্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা অথবা সন্তোষজনক আলোচনা না হবে। এই সিদ্ধান্ত যখন জানানো হলো, মাননীয় মন্ত্রী আরো বেশি তৃপ্ত হয়ে গেলেন। আপনারা শুনেছেন মাননীয় মন্ত্রী পরের দিন বক্তব্য রেখেছেন, আপনারা যে একই সুযোগ সুবিধা চান, অন্যান্য বিসিএস ক্যাডার, যারা বিসিএস ক্যাডার হতে পারেন নাই তারা নন ক্যাডার হয়েছেন, যারা নন ক্যাডার হতে পারেন নাই তারা এমপি ভুক্ত হয়েছেন, যারা এমপি ভুক্ত হতে পারেন নাই তারা নন এমপিও চাকরি নিয়েছে। অত্যন্ত দুর্ভাগ্য আমাদের, যেখানে 96% শিক্ষা কার্যক্রম আমরা বেসরকারি শিক্ষা সমাজ পরিচালনা করি, তারা আমাদের অভিভাবকের কাছে আজকে অযোগ্য হয়ে গেলাম। আমাদের অযোগ্য সার্টিফিকেট দিলেন কে? যিনি আমাদের এই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী অভিভাবক হিসেবে দীর্ঘ 4.5 বছর কাজ করছে। ঠিক আমাদের হৃদয়ে যখন রক্তকরণ হলো, সারা বাংলাদেশের শিক্ষক সমাজ যখন আরো বিক্ষুব্ধ হলো, তারপরে এই আন্দোলনের গতিধারা পরিবর্তন হয়ে গেল। মনে করা হয়েছিল গ্রীষ্মের ছুটি শীতকালে নিলেই বুঝি আন্দোলনকে দমানো যাবে, কিন্তু জানে না এই পঞ্চগড় না, শুধু সেই খাগড়াছড়ি বান্দরবান থেকে, সেই টেকনাফ থেকে, তেঁতুলিয়া, রূপসা থেকে বাতিলের শিক্ষকের ঢল যখন রাজপথে শুধু যাওয়াতেই আছে। আমি আমার আন্দোলন পূর্বে একটি কথা বলতাম, মাননীয় মন্ত্রী, সমুদ্রে যখন নিম্নচাপ হয় তখন কিন্তু নেটওয়ার্কে ধরা পড়ে যে নিম্নচাপ ঘনীভূত হয়ে কোন দিক কখন উপকূল অতিক্রম করবে, তার গতি কি থাকবে। কিন্তু মাননীয় মন্ত্রী এখনো বোঝেন নাই। আজকে প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশের বেসরকারি শিক্ষক সমাজের উপস্থিতিতে সারা দেশে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এই নিম্নচাপ যখন সাইক্লোনে পরিণত হবে সেদিন কিন্তু মাননীয় মন্ত্রী আপনিও বেসামাল হয়ে যাবে, আপনিও থাকবেন না। আমরা তাই দেখতে পেলাম একের পরে বেসামাল উক্তি যখন মাননীয় মন্ত্রীর কাছ থেকে আমরা শুনলাম, তারপরে যখন সারা দেশের শিক্ষক সমাজ একের পর এক যোগ্যতা নিয়ে কথা বলা হলো। যোগ্যতা তো অনেক ভাবেই আমরা বলতে পারি। মাননীয় মন্ত্রী, আপনি বলেছেন ঘটনা চক্রে শিক্ষক হন, আমরা শিক্ষক সমাজ সেদিন কিছু বলি নাই। আপনি জানেন না অনেক শিক্ষক আছে তার সারা জীবনের ব্রত থাকে যে আমি একজন শিক্ষক হব, আমি মানব সেবা করব। আপনি হয়তো ভেবেছেন চাকরি করার জন্য শিক্ষকরা চাকরিতে আছে, বেসরকারি শিক্ষকদের যদি এই চাকরি না করে অন্য কোনো পেশায় যেত, সর্বোচ্চ ডিগ্রি ধারণ করে অবশ্যই তারা এর চেয়ে বেশি ইনকাম করতে পারত। কিন্তু তাদের অবশ্যই এটা পেশার প্রতি আদর্শ থেকে এই কাজটি করেছেন। এরপরে যখন আমি বললাম মাননীয় মন্ত্রী, আপনি ভেবে দেখেন স্বপ্ন অনেকের বাস্তবায়ন হয় না, হয়তো সেই জায়গায় যেতে পারে না। আজকে যেভাবে আপনি কটাক্ষ করলেন, আপনিও তো ডাক্তার ছিলেন, ডাক্তার হওয়ার তো আপনার স্বপ্ন ছিল না, আপনিও নিশ্চয়ই ঘটনা চক্রে ডাক্তার হয়েছিলেন। আজকে যদি ডাক্তার আপনি ঘটনা চক্রে না হতেন, তাহলে হয়তো আপনি বিসিএস দিয়ে যোগ্যতা প্রমাণ করে আপনি হয়তো কোনো হাসপাতালে অথবা অন্য
কোথায় আপনি রোগীর সেবা করতেন, কিন্তু একজন ডাক্তার যখন পররাষ্ট্রমন্ত্রী হয় তখনই মনে হয় তার স্বপ্ন হয় ডাক্তার হওয়া ছিল না অথবা মন্ত্রী হওয়া ছিল না, দুইটার যেটাই হোক সেটাই তিনি ঘটনাচক্র হয়েছেন। এটি বাংলাদেশের শিক্ষক সমাজ বিশ্বাস। একের পর এক যখন আমরা বলতে থাকলাম, পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেও কিন্তু মাননীয় মন্ত্রী আপনি সফল হতে না পারার কারণে 18 কোটি বাঙালির অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবার পরীক্ষা করার জন্য শিক্ষামন্ত্রী বানিয়েছিলেন। আজকে শিক্ষামন্ত্রী হওয়ার পরে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী অসন্তোষকে বুঝতে পারেন নাই, রাজপথ থেকে যখন আলোচনার মাধ্যমে উঠাতে পারেন নাই, বই দেওয়া পরে যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভুলে পড়া বই এবং যে বই ওই শ্রেণীর উপযুক্ত না সেই বই যখন ফেরত নিয়ে আসতে হয় তখন আপনি বুঝতে পারেন নাই এই মন্ত্রণালয়ের যোগ্যতা কতটুকু আপনার আছে বা নাই, এটিও আপনার প্রশ্ন রাখা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে নিয়েও যে গবেষণা করছে, আপনিও যে পরীক্ষার মধ্যে পড়ে গেছেন, আপনার যোগ্যতা নিয়েও যে প্রশ্ন আছে, এটিও মাননীয় মন্ত্রী আপনার বোঝা উচিত। কিন্তু 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীতে এটি কল্পনাও করে নাই। আমার অভিভাবক কেন আমাকে নিয়ে প্রশ্ন তুলবে? কোন অভিভাবকে তার সন্তানকে নিয়ে কখনো প্রশ্ন তুলতে পারে না। ঠিক তেমনি ভাবে যখন আমরা দেখেছি গত 29 তারিখে দুটি শোক সভার অনুষ্ঠান আপনি দেখেছেন, একটি শোক সভা করেছে কারা? বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। 950 আসন ছিল সেই হলরুমের মধ্যে, যেটি ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট। সেখানে প্রধান অতিথি কে ছিলেন? বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, একজন সফল কৃষিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুর রাজ্জাক, যিনি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থাভাজন নেতা। আমরা প্রধান আলোচক বানিয়েছিলাম কাকে? তিনি হচ্ছেন আমাদের শিক্ষা পরিবারের একজন গর্বিত সন্তান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী, সিরাজগঞ্জে যার মা আমাদের মতো প্রতিষ্ঠান প্রধান ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর তৎকালীন সভাপতি ছিলেন, সেই গর্বিত মায়ের সন্তান জনাব কবির বিন আনোয়ার স্যার ছিলেন প্রধান আলোচক, অন্যান্য আলোচক বিন্দু ছিলেন। সেখানে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন, সেখানে মাননীয় কৃষিমন্ত্রী প্রশ্ন করেছেন, আপনারা যারা শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, আজকে যে কারিকুলামটি আজকে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে, এই কারিকুলাম কি কারিকুলাম হতে পারে যেখানে কোনো পরীক্ষা নাই, যেখানে কোনো যাচাই বাছাই নাই, যেখানে শুধু হেসে গেলেই নাকি শিক্ষা হয়ে যায়? এই কারিকুলামের ব্যাপারে আপনারা সাংগঠনিক ভাবে কেন কথা বলেন নাই? মাননীয় মন্ত্রী এই কারিকুলাম নিয়ে প্রশ্ন তুলেছেন। সুতরাং আমরা কারিকুলাম নিয়ে তখন কথা বলি নাই, আমাদের কথা ছিল বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন শীর্ষক আলোচনা। বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন নিয়ে কেন আলোচনা করেছি? আপনারা জানেন 1973 সালে একটি যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 37,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেন, তারই ধারাবাহিকতায় যখন মাননীয় প্রধানমন্ত্রী 26,000 স্টার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন, এবং আপনি শিক্ষামন্ত্রী, আপনাকে দ্বারাই 370টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের প্রক্রিয়া চলছে, অনেকগুলো জাতীয়করণ হয়ে গেছে, 340টি কলেজ জাতীয়করণ প্রক্রিয়া চলছে। আমরা চাই 370টি মাধ্যমিক বিদ্যালয় যে নিয়মে, যে রুলস এন্ড রেগুলেশনের মধ্য দিয়ে জাতীয়করণ করা হয়েছে, বাংলাদেশের সকল মাধ্যমিক বিদ্যালয় সেই নিয়মে জাতীয়করণ করা হোক। এজন্য কোনো গবেষণা গবেষণা করে গেছে আমার জাতির পিতা, আর তার গবেষণার উপর ভিত্তি করে তার সম্পর্কে বাস্তবায়ন করার জন্য তারই সুযোগ্যতা নেয়া আমাদের আস্থা আকাঙ্ক্ষার ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী 26,000 স্টার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। সুতরাং বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ নয়, শুধু সারা বাংলাদেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী আস্থা আকাঙ্ক্ষার ঠিকানা, এবং আস্থা করে বিশ্বাস করে ওই আশায় বসে আছে। জাতীয়করণের জন্য কোনো গবেষণার দরকার নাই, শুধু দরকার আছে হিসাব নিকাশ করা। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের আয় যদি সরকারি কোষাগারে নিয়ে যায়, আমরা বিশ্বাস করি আমাদের কাছে হিসাব আছে, 1টি টাকাও সরকারকে ভর্তুকি দিতে হবে না। কিন্তু গত 19 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্দেশ দিলেন 2টি কমিটি করা হবে, আজকে সেই জুলাই গেল, আগস্ট গেল, সেপ্টেম্বরের আজকে 15 তারিখ অর্ধেক চলে গেল, এখনো সেই 2টি কমিটি কেন আলোর মুখ দেখলো না? এটিও বাংলাদেশের
শিক্ষক সমাজ জানতে চায়, একদিন হয়তো এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, কেন আমাদের সেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে এত ধৈর্য সূত্রিতা কেন? ইতিমধ্যেই আপনারা দেখেছেন ওই আরেকটি যে শোকসভা হয়েছিল, সেই শোকসভায় প্রথম যে অতিথি বক্তব্য রেখেছেন, সেই শোকসভাটি 110 জনের মতো অডিটোরিয়ামে লোক ছিল। যদি আপনারা অনলাইনে দেখে থাকেন, লাইভ হয়েছে, আমরা লাইভে দেখেছি। সেই অনুষ্ঠানে প্রথম যিনি বক্তব্য দিয়েছেন তিনি হলো আমাদের মাননীয় শিক্ষা উপমন্ত্রী নওফেল চৌধুরী স্যার বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য যদি আপনারা শুনে থাকেন, তিনি প্রথমেই বলেছেন শিক্ষা ক্ষেত্রে যে বিনিয়োগ, এটা জাতির জনকের স্বপ্নের বাস্তবায়নের বিনিয়োগ। জাতির জনক বলেছেন শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ হবে সর্বোৎকৃষ্ট বিনিয়োগ, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ হতে হবে রাষ্ট্রীয় বিনিয়োগ, এবং রাষ্ট্রীয় বিনিয়োগ হবে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মধ্য দিয়ে। দ্বিতীয় যে বক্তব্য রেখেছেন, আপনাদের অভাব অভিযোগের কথা জানি, কোন অবস্থাতেই একটি দেশে শিক্ষা ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি বৈষম্য থাকতে পারে না। অচিরেই এই বৈষম্যকে দূর করা হবে। পাশাপাশি মাননীয় উপমন্ত্রী আরো বলেছেন আপনাদের বৈশাখী ভাতা, আপনাদের উৎসব ভাতা, আপনাদের বাড়ি ভাড়া, আপনাদের চিকিৎসা ভাতা সম্পর্কে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী কত টাকা লাগবে তার হিসাব চেয়েছিলেন, আমরা হিসাব দিয়ে দিয়েছি। হয়তো আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের এই বৈষম্য নিরসন হবে। এটি ছিল আমাদের মাননীয় উপমন্ত্রীর কথা। মাননীয় উপমন্ত্রীর আরেকটি বক্তব্য শুনেছেন আপনারা, তিনি বলেছেন আমার সাথে হয়তো অনেকেই দ্বিমত করতে পারেন, কারণ তিনি জানেন ওই মন্ত্রণালয়ের মন্ত্রী তো দ্বিমত করছেন। উনি বলেছেন আমি আমার ছাত্র জীবনে প্রথম যে প্রতিষ্ঠানটি লেখাপড়া করেছি সেই প্রতিষ্ঠান ছিল বেসরকারি, এরপরে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি ওই প্রতিষ্ঠান ছিল সরকারি। আমার মা ছিলেন একটি বেসরকারি স্কুলের শিক্ষক, আমি শিক্ষকের সন্তান। আমি দেখেছি বেসরকারি স্কুলের শিক্ষক এবং সরকারি স্কুলের শিক্ষকদের মধ্যে পার্থক্য আছে। বেসরকারি স্কুলের শিক্ষকরা অনেক বেশি যোগ্য, অনেক বেশি আন্তরিক ওই সরকারি স্কুলের শিক্ষকদের থেকে। এটি কে বলেছে? আমার মাননীয় শিক্ষা উপমন্ত্রী বলেছে। তাহলে যোগ্যতা নিয়ে কথা বলেন। আজকে আপনার উপমন্ত্রী বলতেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই সবচেয়ে বেশি যোগ্য, সবচেয়ে বেশি আন্তরিক। তাহলে এটা আমরা বলি। একটু পরে যিনি বক্তব্য রেখেছেন তিনি হলেন আজকে শিক্ষকদের ভাগ্য নিয়ে যিনি সিনেমিনি খেলছেন, যিনি স্বপ্ন ভাঙার ব্যথা এবং যন্ত্রণায় কাতরাচ্ছেন। তিনি কে? তিনি হলো একজন ব্যক্তি যিনি 40টি দোকান খুলেছেন। একটি হলো ইবতেদায়ী, একটি হলো সহকারী শিক্ষক, একটি বিজ্ঞান পরিষদ, একটি সহকারী শিক্ষক পরিষদ, একটি প্রধান